পড়া আলো চ্যাপ্টারে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রশ্নটি শুরু করি। প্রথম প্রশ্নটি কি বলেছে, সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব কী জাতীয়? সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব হলো সদ্বিম্ব। বা 2 নম্বর প্রশ্নটি, প্রতিবিম্ব সৃষ্টি একটি কারণ, প্রতিসরণ হলে অপরটি কী? প্রতিবিম্বের সৃষ্টি আরও একটি কারণ হলো প্রতিফলন। 3 নম্বর প্রশ্নটি, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কী জাতীয়? সমতল দর্পণে অসৎবিম্ব গঠিত হয়। 4 নম্বর প্রশ্নটি, কোন জাতীয় প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়? সৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়। 5 নম্বর প্রশ্ন, পেরিস্কোপে কটি দর্পণ ব্যবহার করা হয়? পেরিস্কোপে 2টি দর্পণ ব্যবহৃত হয়। 6 নম্বর প্রশ্ন, খেলার মাঠে বাইরে থেকে খেলা দেখার জন্য কী ব্যবহার করা হয়? খেলার মাঠে বাইরে থেকে খেলা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য জলভর্তি বালতির তলদেশে কিছুটা উপরে আছে বলে মনে হয়? আলোর প্রতিসরণের জন্য জলভর্তি বালতির তলদেশে কিছুটা উপরে আছে বলে মনে হয়। 8 নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিফলন কোন অংশে প্রতিফলকের কাজ করে? পূর্ণ প্রতিফলনের 2 মাধ্যমের বিভেদতল প্রতিফলকের কাজ করে। 9 নম্বর প্রশ্ন, কোন নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে লাল এবং নীল আলোর মধ্যে কার প্রতিসারক বেশি? নীল আলোর প্রতিসারক বেশি। 10 নম্বর প্রশ্ন, অভ্যন্তরিত পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ হলো মরুভূমি মরীচিকা। 11 নম্বর প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য সূর্য স্তরে কিছু পরও সূর্যকে দেখা যায়? বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের জন্য সূর্যাস্তে কিছুর পরও সূর্যকে দেখা যায়। এবার 12 নম্বর প্রশ্নে আসা যাক, কার সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলা হয়? শূন্যস্থানের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। 13 নম্বর প্রশ্ন, জল থেকে বায়ুতে আলোকরশ্মি মাধ্যমদ্বয়ের সংকট কোণের সমান কোণ আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? এক্ষেত্রে প্রতিসরণ কোণ হবে কোণের 90 ডিগ্রি। 14 নম্বর প্রশ্ন, বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণের মান কত? বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণের মান 24.4 ডিগ্রি। 15 নম্বর প্রশ্ন, পেরিস্কোপে আলোর কোন ধর্মকে কাজ লাগানো হয়? পেরিস্কোপে আলোর প্রতিফলনকে কাজে লাগানো হয়। 16 নম্বর প্রশ্ন, প্রতিসরণের ফলে আলোর কোন ধর্মের পরিবর্তন হয়? প্রতিসরণের ফলে আলোর বেগের পরিবর্তন হয়। 17 নম্বর প্রশ্ন, দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তুকে রাখলে কটি প্রতিবিম্ব তৈরি হবে? দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তুকে রাখলে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। 18 নম্বর প্রশ্ন, মরীচিকা কোন ধরনের প্রতিবিম্বের উদাহরণ? মরীচিকা অসৎ প্রতিবিম্বের উদাহরণ। 19 নম্বর প্রশ্নে, দুটি মাধ্যমে প্রতিসরাঙ্ক সমান হলে আপতিত ও প্রতিসিত রশ্মির মধ্যে কোণের মান কত হবে? এক্ষেত্রে আপতিত ও প্রতিসিত রশ্মির মধ্যে কোণের মান হয় 0 ডিগ্রি। 20 নম্বর প্রশ্ন, ক্যামেরায় তোলা ছবি কোন প্রকারের প্রতিবিম্ব? উদাহরণ, ক্যামেরায় তোলা ছবি সদ্বিম্বের উদাহরণ। এবার 2 নম্বর প্রশ্নগুলোতে আসা যাক। 1 নম্বর প্রশ্নটি কী বলা আছে, আলোর প্রতিফলন কাকে বলে? কোনো সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে চলতে চলতে আলো যদি ওই মাধ্যম এবং অপর একটি মাধ্যমে বিভেদ তলে আপতিত হয়, তখন আপতিত আলোর একটি অংশ দুটি মাধ্যমে বিভেদ তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়, একে বলা হয় আলোর প্রতিফলন। এবার 2 নম্বর প্রশ্নে আসা যাক, আলোক রশ্মি কাকে বলে? কয় প্রকার ও কী কী? আলোক মাধ্যমে আলোর গতিবেগ আলোক উৎসের সাপেক্ষে নির্দেশক পথকে বলা হয় আলোক রশ্মি। আলোক রশ্মিগুচ্ছ 3 প্রকার হয়, অভিসারী রশ্মি, অপসারী রশ্মি, সমান্তরাল রশ্মি। 3 নম্বর প্রশ্ন, বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির 2টি কারণ কী কী? আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। এই 2 কারণে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, সিনেমা হলে পর্দার পরিবর্তে আয়না ব্যবহার করলে কী হবে? সিনেমা হলে আয়না ব্যবহার করলে তাতে আলোর নিয়মিত প্রতিফলন হবে, ফলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট দিকে দর্শকের চোখে গিয়ে পড়বে, ফলে শুধুমাত্র ওই স্থানে দর্শকরাই ছবি দেখতে পাবে, কিন্তু হলের বাকি দর্শকরা ছবি দেখতে পাবে না। 5 নম্বর প্রশ্ন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব 2টি বৈশিষ্ট্য লেখ। দর্পণ থেকে বস্তুর দূরত্ব = দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্ব অসৎ, সমশীর্ষ এবং সম আকারের হয়। 6 নম্বর প্রশ্ন, পার্শ্বীয় পরিবর্তন বলতে কী বোঝো? সমতল দর্পণে সামনে কোনো বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যায়, এই ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলা হয়। যেমন দর্পণের সামনে মানুষ দাঁড়ালে তার ডান হাতকে বাম হাত এবং বাম হাতকে ডান হাত বলে মনে হয়। 7 নম্বর প্রশ্ন, পুকুরে পাড়ে একটি গাছ থাকলে
জল তার যে প্রতিবিম্ব গঠিত হয় তার প্রকৃতি কী রকম? উপরের স্তরে জলের উপরিতল সমতল আয়নার মতো হয়। সমতল আয়নাতে প্রতিবিম্ব অসৎ ও সমশীর্য হয়। স্থির জলের উপরিতলে আলোর প্রতিফলনের দ্বারা জলে গাছের প্রতিবিম্ব তৈরি হয়। সেই জন্য জল তলে গঠিত গাছের প্রতিবিম্বটি অসৎ ও সমশীর্য হবে। 8 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলা হয়? আলোক রশ্মি এক সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে দ্বিতীয় কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে তার গতির অভিমুখে পরিবর্তন হয়, একে বলা হয় আলোর প্রতিসরণ। 9 নম্বর প্রশ্ন, প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রতিসরাঙ্ক আলোর বর্ণ এবং মধ্যমধ্যয়ের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন লাল বর্ণের আলোর ক্ষেত্রে প্রাপ্ত প্রতিসরাঙ্কের মান বেগুনি, নীল ও সবুজ বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান হচ্ছে কম। 10 নম্বর প্রশ্ন, আলোকীয় মাধ্যম কয় প্রকার ও কী কী? আলোকীয় মাধ্যম 2 প্রকার, ঘন মাধ্যম, লঘু মাধ্যম। ঘন মাধ্যম যে মাধ্যমে প্রতিসরাঙ্কের মান বেশি তাকে বলা হয় ঘন মাধ্যম। লঘু মাধ্যম যে মাধ্যমে প্রতিসরাঙ্কের মান কম তাকে বলা হয় লঘু মাধ্যম। 11 নম্বর, সংকট কোণ কাকে বলা হয়? আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রতিসিত হলে ঘনতর মাধ্যম যে নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসিত রশ্মি দুটি মাধ্যমের বিভেদতল ঘেঁষে যায় ঘন মাধ্যমে সেই নির্দিষ্ট আপতন কোণকে মাধ্যম দুটি সংকট কোণ বলে। 12 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম প্রতিসরণ সময় ঘন মাধ্যমে আপতন কোণের মান যদি মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হয় তবে আপতিত রশ্মি দুই মাধ্যম বিভেদতল থেকে সম্পূর্ণ প্রতিফলিত হয় পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 13 নম্বর প্রশ্নে, বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণ 49 ডিগ্রি বলতে কী বোঝো? জল থেকে নির্দিষ্ট বর্ণের আলো বিভেদতল 49 ডিগ্রি কোণ আপতিত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ প্রতিসিত রশ্মিটি জল তলে গা ঘেঁষে যাবে। 14 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শর্ত দুটি লেখো। আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হতে হবে। নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যম আপতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। 15 নম্বর প্রশ্ন, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম যাত্রা করলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব কি? না, আলো লঘু থেকে ঘন মাধ্যমে যাত্রা করলে প্রতিসিত রশ্মি অবিলম্বনের দিকে সরে যায়, ফলে প্রতিসরণ কোণের মান আপতন কোণের তুলনায় কম হয়, ফলে সংকট কোণের ধারণা প্রযোজ্য হয় না, তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না। 16 নম্বর প্রশ্ন, জলের ভেতর বুদবুদ চকচক দেখায় কেন? জলের ভেতর বাতাসের বুদবুদ এর ক্ষেত্রে আলো ঘন থেকে লঘু মাধ্যম প্রবেশ করে, ফলে আলোক রশ্মি সংকট কোণের থেকে বেশি কোণ করে আপতিত হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এই প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পড়ার জন্য জলের মধ্যে বুদবুদ চকচকে দেখায়। 17 নম্বর প্রশ্ন, প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক হলো কোনো আলোকীয় মাধ্যমের উপাদানের একটি ধর্ম যার মানের উপর ওই মাধ্যমের প্রবেশ করা প্রতিষ্ঠিত আলোক রশ্মি গতির অভিমুখ এবং ওই মাধ্যমে আলোর বেগের মান নির্ভর করে। 18 নম্বর প্রশ্ন, দুটি দর্পণের মাঝের কোণ 30 ডিগ্রি হলে মাঝে একটি ইরেজার রাখলে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে? প্রতিবিম্বের সংখ্যা n = 360 ডিগ্রি বাই 30 ডিগ্রি -1 = 12 - 1 = 11টা, অর্থাৎ 11টা প্রতিবিম্ব তৈরি হবে। 19 নম্বর প্রশ্ন, কোন কোন বিষয়ের উপর সংকট কোণের মান নির্ভর করে? সংকট কোণের মান দুটি মাধ্যমের প্রকৃতি, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। 20 নম্বর প্রশ্ন, প্রতিসরাঙ্ক এককবিহীন হয় কেন? কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক = শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। যেহেতু প্রতিসরাঙ্ক দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই এর কোনো একক হয় না, অর্থাৎ একটি এককবিহীন রাশি। 3 নম্বর প্রশ্নগুলো আলোচনা করা যায়। একটি সৎ এবং অসৎ প্রতিবিম্বের গঠন চিত্রসহ বর্ণনা করো। সৎ প্রতিবিম্ব গঠন: রোদের মধ্যে মেঝের উপর একটি সাদা কাগজ রাখা হলো। এই সাদা কাগজটা হলো পর্দা। একটা আতস কাচ নিয়ে ওই সাদা কাগজে একটু উপরে ধরা হলো। ওই প্রতিবিম্ব কাগজের উপর তৈরি হয়ে বলে এটি একটি সৎবিম্ব, অর্থাৎ সৎ প্রতিবিম্ব। এবার অসৎ বিম্বে আসা যাক। প্রতিবিম্ব সমতল দর্পণে mm1 এর সামনে P বিন্দুতে একটা জ্বলন্ত মোমবাতি আছে। মোমবাতির P বিন্দু থেকে PA রশ্মির দর্পণে প্রতিফলিত হয়ে AP
এপি পদে ফিরে যায়। আবার পি বিন্দু থেকে পিও এবং PO1 রশ্মি দুটি দর্পণে প্রতিফলিত হয় ও কিউ এবং OQ1 পথে ফিরে যায়। PA OQ O1 Q1 এ রশ্মি তিনটি পিছনের দিকে বাড়লে P1 বিন্দুতে মিলিত হয়। P1 বিন্দু হল পি বিন্দুর অসৎ বিম্বের কারণ এই প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। 2 নম্বর প্রশ্ন, সদ্বিম্ব এবং অসৎবিম্বের মধ্যে পার্থক্য লেখো। সদ্বিম্ব সদ্বিম্ব কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসিত হয়ে কোনো বিন্দুতে মিলিত হয়। অসদ্বিম্ব কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসিত হয়ে অন্য কোনো বিন্দু থেকে প্রকাশিত হচ্ছে বলে মনে হয়। সদ্বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। অসদ্বিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো হয়, অসদ্বিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হয়। উত্তল লেন্স সাধারণত সদ্বিম্বে গঠিত হয়, সমতল দর্পণে অসদ্বিম্ব গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি হল প্রতিবিম্বটি অসৎ হবে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব ইকুয়াল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের আকার ইকুয়াল বস্তুর আকার, প্রতিবিম্বটি সমশীর্ষ হবে, বস্তুটি প্রতিসম না হলে প্রতিবিম্বের বর্ষীয় পরিবর্তন ঘটবে, বস্তু ও তার প্রতিবিম্ব একই সরেখায় অবস্থান করবে। 4 নম্বর প্রশ্ন, দুটি দর্পণকে আনতভাবে রাখা হলো। দর্পণ দুটি মাঝখানে একটি বস্তু রাখলে 5টি প্রতিবিম্ব তৈরি হলো। দর্পণ দুটি মাঝের কোণ কত? প্রশ্নানুযায়ী প্রতিবিম্বের সংখ্যা ইকুয়াল টু 5। আমরা জানি প্রতিবিম্বের সংখ্যা n ইকুয়াল 360 ডিগ্রি বাই 0 - 1 বা 5 ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 0 - 1 360 ডিগ্রি বাই 0 ইকুয়াল টু 6 0 ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 6 ইকুয়াল টু 60 ডিগ্রি। দর্পণ দুটি মাঝের কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। 5 নম্বর প্রশ্ন, সাধারণ প্রতিফলন এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। সাধারণ প্রতিফলন যে কোনো মাধ্যম থেকে এসে অন্য যে কোনো মাধ্যমে আপতিত হলে আলোক রশ্মি সাধারণ প্রতিফলন হয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যম আলো আপতিত হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। সাধারণ প্রতিফলন যে কোনো আপতন কোণের জন্য আলো সাধারণ প্রতিফলন হয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে তবেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। এক্ষেত্রে আপতিত আলোর কোনো অংশে প্রতিসিত বা শোষিত না হয়ে সবটাই প্রতিফলিত, তাই প্রতিবিম্ব বেশি উজ্জ্বল। 6 নম্বর প্রশ্ন, ঘন মাধ্যমে অবস্থিত বস্তুকে লঘু মাধ্যম থেকে দেখলে মনে হয় বস্তুটা কিছুটা উপরে উঠে এসেছে। এমন কেন মনে হয়? সাদা কাগজের উপর কালি ফোঁটা ফেলে তার উপর একটা স্বচ্ছ কাচের ফলক বা জলপূর্ণ বিকার রেখে উপর থেকে দেখলে মনে হয় যে কালির ফোঁটাটি কিছুটা উপরে উঠে এসেছে। ব্যাখ্যা: জিরো হলো কালির ফোঁটা, ও থেকে নির্গত রশ্মি OM কাচের ফলকের উপর লম্বভাবে আপতিত হয়ে কোনো দিকে না বেঁকে MR পথে চলে যায়, আর একটি রশ্মি OP পথে কাচের ফলকের উপর তির্যকভাবে আপতিত হয়। প্রতিসরণ পরে PQ পথে চলে যায়। এই PQ রশ্মিকে পিছনের দিকে বাড়ালে সেটা MR রশ্মিকে ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দুতে ও বিন্দুর সদ্বিম্ব তৈরি হচ্ছে। তাই মনে হয় যে কালির ফোঁটাটি ও বিন্দুতে আছে, অর্থাৎ কালির ফোঁটাটি একটু উপরে উঠে এসেছে বলে মনে হয়। 7 নম্বর প্রশ্ন, প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে পার্থক্য কী? প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে পার্থক্য: প্রতিফলন আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। এবার প্রতিসরণ আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান আলাদা হয়। প্রতিফলন সমতল দর্পণে সাধারণ প্রতিসরণ হয়। প্রতিসরণ লেন্সে সাধারণত প্রতিসরণ হয়। প্রতিফলন সৃষ্টি প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে সোজা হয়। প্রতিসরণ সৃষ্টি প্রতিবিম্বের বস্তু সাপেক্ষে সোজা বা উল্টো উভয়ে হয়। এবার 8 নম্বর প্রশ্নটি, একটি টেস্ট টিউবকে আংশিকভাবে জলপূর্ণ করে একটি অর্ধপূর্ণ বিকারের মধ্যে হেলানো অবস্থায় ডোবানো হলে বিকারের জলে ডোবানো টেস্ট টিউবটির আংশিক পরিপূর্ণ অংশটি চকচকে দেখায় কেন? টেস্ট টিউবের জলপূর্ণ অংশের ক্ষেত্রে টেস্ট টিউবের ভিতরে ও বাইরের মধ্যে একই হওয়ার আলোকরশ্মি সাধারণত প্রতিসরণ হয়। যেহেতু এক্ষেত্রে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না, তাই এই অংশে ঔজ্জ্বল্য কোনো
পরিবর্তন ঘটে না, কিন্তু বিকারের জলপূর্ণ অংশ থেকে টেস্ট টিউবের বাতাসপূর্ণ অংশে অর্থাৎ ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক প্রবেশ করলে কিছু সংখ্যক আলোক রশ্মি দুই মাধ্যমে বৃহত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তাই বিকারের জলে নিমজ্জিত টেস্ট টিউবের ওই খালি অংশটি চকচকে করতে দেখা যায়। 9 নম্বর প্রশ্নে কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5, শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার সেকেন্ড হলে কাঁচের মধ্যে আলোর বেগ কত? কাঁচের পরম প্রতিসরাঙ্ক শূন্যস্থানে আলোর বেগ বাই কাঁচের মাধ্যমে আলোর বেগ। অতএব কাঁচের মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানে আলোর বেগ কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3 × 10⁸/1.5 2 × 10⁸ মিটার বার সেকেন্ড। অতএব কাঁচের মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। 10 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তপ্ত দুপুরবেলায় দূর থেকে পিচের রাস্তায় উপর জল চকচক করছে দেখতে পাওয়া যায়, কিন্তু সামনে এসে দেখা যায় কোথাও কোনো জল নেই। এরকম কেন হয়? গ্রীষ্মকালে দুপুর পিচের রাস্তায় প্রচণ্ড গরম হাওয়া জন্য রাস্তায় সংলগ্ন বায়ুস্তর উষ্ণত ও হালকা হয়ে যায় এবং এই বায়ুস্তরের প্রতিসরাঙ্ক স্তরটি ওপরে থাকা অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরগুলি প্রতিসরাঙ্কের তুলনায় কম হয়। এই জন্য আলোকরশ্মি ঘনতর শীতল বায়ুস্তর থেকে লঘুতর উষ্ণ বায়ুস্তরে প্রতিসরণের সময় প্রতিসিত রশ্মি ক্রমশ অবিলম্বন থেকে দূরে সরতে থাকে এবং একসময় আপতিত রশ্মি সংকট কোণ থেকে বেশি কোণ আপতিত হলে আলোকরশ্মি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। এই জন্য পিচের রাস্তাটি খুব চকচক করে এবং রাস্তাটি জলে ভেজা বলে মনে হয়। 11 নম্বর প্রশ্ন, রেখাচিত্রের সাহায্যে আলোর গতিবেগ দেখাও। যখন আলোর কাঁচ থেকে বায়ু মাধ্যম যায়, আলো বায়ু থেকে কাঁচ মাধ্যমে যায়। এক্ষেত্রে আলো কাঁচ মাধ্যম ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যম লঘু মাধ্যম প্রতিসিত হওয়ার বায়ু মাধ্যম প্রতিসিত রশ্মি অবিলম্বন থেকে দূরে সরে যায়, অর্থাৎ কাঁচ মাধ্যম প্রতিসরণ কোণ এর মান বেশি হয়। চিত্রে কোণ PON = I হলে আপতন কোণ আর কোণ RON1 = R হলে প্রতিসরণ কোণ। এক্ষেত্রে কোণ RON1 কোণ PON। এক্ষেত্রে আলো বায়ু মাধ্যম লঘু মাধ্যম থেকে কাঁচের মাধ্যম ঘন মাধ্যম প্রতিসিত হওয়া কাঁচ মাধ্যম প্রতিসিত রশ্মি অবিলম্বন দিকে সরে যায়, অর্থাৎ বায়ু মাধ্যম আপতন কোণ এর থেকে কাঁচ মাধ্যম প্রতিসরণ কোণ এর মান কম হয়। চিত্র কোণ PON = I = আপতন কোণ, কোণ RON1 = R = প্রতিসরণ কোণ এবং কোণ PON কোণ RON1। 12 নম্বর প্রশ্ন, মরুভূমির মরীচিকা কিভাবে গঠিত হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরুভূমির মরীচিকা। এটা আসলে এক ধরনের দৃষ্টিভঙ্গ। দিনের বেলায় প্রখর সূর্যের তাপে মরুভূমির বালি অত্যন্ত উত্তপ্ত হয়। উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব কমে যায়, ফলে মরুভূমি সংলগ্ন বায়ুমণ্ডলের উপরের স্তরগুলি থেকে নিচের স্তরগুলি ঘনত্ব কমে হয়। এখন মরুভূমিতে থাকা দূরের কোনো গাছের উপর থেকে একটি নিম্নগামী আলোকরশ্মি ওই বায়ুস্তরগুলি মধ্যে দিয়ে তির্যকভাবে আসার সময় ক্রমাগত প্রতিসিত হয়। ক্রমোন্বয়ে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যম আসার ফলে রশ্মিটি যতই নিচের দিকে নামতে থাকে ততই আর আপতন কোণ বাড়তে থাকে। এইভাবে ভাগতে ভাগতে রশ্মিটি এমন এক স্তরে এসে পড়ে যখন ওই রশ্মি আপতন কোণ সংকট কোণের থেকে বেশি হয়, ফলে রশ্মিটি উপরের দিকে উঠতে থাকে। এই অবস্থায় রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যাওয়ার ফলে ক্রমশ অবিলম্বন দিকে সরে যায়। এই প্রতিফলিত রশ্মি পথিকের চোখে পৌঁছালে পথিক মাটির উপর একটা বিন্দুতে ওই বিন্দুর অসৎ প্রতিবিম্ব দেখতে পায়, কারণ চোখে আলোর বাঁকা পথ অনুসরণ করতে পারে না। ফলে পথিক গাছটির একটি উল্টো প্রতিবিম্ব দেখতে পায়। বায়ুমণ্ডলে উষ্ণতা অনবরত পরিবর্তিত হয় বলে বায়ুস্তরের ঘনত্ব ও প্রতিসরাঙ্ক সবসময় পরিবর্তিত হয়। ফলে পথিক প্রতিবিম্বটিকে মৃদু কাঁপতে দেখে তখন তার পথিক ওই স্থানে জলাশয় আছে বলে মনে করে। এই ধরনের দৃষ্টিভঙ্গকে মরীচিকা বলা হয়। 13 নম্বর, কুচপাতার উপর জলের ফোঁটা চকচক করে কেন? কুচপাতার উপর অনেক সূক্ষ্ম
রম থাকে। এই রমগুলির মধ্যে জলের ফোঁটা আটকে থাকে, ফলে কুচপাতা ও জলবিন্দুর মাঝখানে একটি বায়ুস্তর থাকে। বাইরে থেকে আলোকরশ্মির মাধ্যমে জলের ফোঁটার মধ্যে প্রতিষ্ঠিত হয় এবং ভূমিকেই মরীচিকা বলা হয়। এবার 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি বলা আছে? কুচপাতার উপর জলের ফোঁটা চকচক করে কেন? কুচপাতার উপর অনেক সূক্ষ্ম রম থাকে। এই রমগুলির মধ্যে জলের ফোঁটা আটকে থাকে, ফলে কুচপাতা ও জলবিন্দুর মাঝখানে একটি বায়ুস্তর থাকে। বাইরে থেকে আলোকরশ্মির মাধ্যমে জলের ফোঁটার মধ্যে প্রতিষ্ঠিত হয় এবং পরে জল থেকে বায়ুতে প্রতিষ্ঠিত হওয়ার সময় কোন রশ্মি জল ও বায়ুর সংকট কোণ অপেক্ষা বেশি কোণ জলবিন্দুর তলে আপতিত হয়, ফলে ওইসব রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। ওই প্রতিফলিত রশ্মিগুলি আমাদের চোখে এসে পড়লে আমরা কুচপাতার উপর থাকা জলবিন্দুটিকে উজ্জ্বল দেখি। এবার 14 নম্বর প্রশ্ন। শীত প্রধান দেশের মরীচিকা ব্যাখ্যা করো। শীত প্রধান দেশে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত বায়ুর ঘনত্ব কমতে থাকে। দূরের নৌকা থেকে আসা ঊর্ধ্বগামী আলোকরশ্মি উচ্চ ঘনত্বর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাওয়া প্রতিষ্ঠিত রশ্মিগুলি ক্রমে অবলম্বন থেকে দূরে সরে যায়, ফলে আপতন কোণের মান ক্রমে বাড়তে থাকে এবং এক সময় আপতন কোণ স্তর দুটি সংকট কোণের চেয়ে বড় হয়, ফলে ওই আলোকরশ্মি গুচ্ছের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং রশ্মিগুলি নিচের দিকে নামতে থাকে। ওই অবস্থায় রশ্মিটি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যাওয়ার ফলে ক্রমশ অবলম্বন দিকে সরে যায়। এই রশ্মিগুলির কোনো পথিকের চোখে এলে মনে হয় সেগুলি আকাশের উপর কোনো একটা বিন্দু থেকে আসছে। এইভাবে সমস্ত নৌকার একটা উল্টো প্রতিবিম্ব আকাশে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। 15 নম্বর প্রশ্ন। হিরে চকচকে দেখায় কেন? বায়ুর সাপেক্ষে হিরের প্রতিসরাঙ্ক খুব বেশি, এই জন্য বায়ুর সাপেক্ষে হিরের সংকট কোণ খুব কম হয়, প্রায় 24.5 ডিগ্রি। হিরে এমনভাবে কাটা হয় যে বায়ু থেকে আলোকরশ্মি হিরের মধ্যে প্রবেশ করার পর পুনরায় বায়ুতে নির্গত হওয়ার সময় দুই মাধ্যমে বিভেদ তল 24.5 অপেক্ষা বেশি কোণ আপতিত হলে রশ্মিটি হীরের ভিন্ন ভিন্ন তলে বারবার পূর্ণ প্রতিফলিত হয়। হীরের ভিতর প্রবিষ্ট আলোকরশ্মি বহু সংখ্যক তলে বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে মাত্র একটি তল দিয়ে বেরিয়ে আসে। এই হীরেকে খুব উজ্জ্বল দেখায়। 16 নম্বর প্রশ্ন। একটি সোজা দণ্ডকে তির্যকভাবে জলে ডোবালে বাঁকা বলে মনে হয় কেন? দণ্ডটির ফলে ওপরের অংশ থেকে আলোকরশ্মি সরাসরি আমাদের চোখে আসে বলে ওই অংশটিকে আমরা প্রকৃতি অবস্থানে দেখি। দণ্ডের জলের মধ্যে থাকা অংশ থেকে আসা আলোকরশ্মি জল থেকে বায়ুতে প্রতিসরণ সময় প্রতিষ্ঠিত রশ্মিগুলি অবিলম্ব থেকে দূরে সরে যায়। ওই প্রতিষ্ঠিত রশ্মিগুলি আমাদের চোখে পৌঁছালে আমরা দণ্ডটির প্রকৃত অবস্থান থেকে কিছু ওপর দণ্ডটির প্রতিবিম্ব দেখি। ফলে দণ্ডটির জলের বাইরের অংশ এবং ভিতরের অংশের প্রতিবিম্ব একই সরলরেখায় থাকে না। এই জন্য যে স্থানে জলে দণ্ডটি প্রবেশ করেছে সেই স্থানে থেকেই দণ্ডটিকে বাঁকা দেখায়। 17 নম্বর প্রশ্নে আলোর প্রতিসরণের সূত্রটি লেখো। প্রথম সূত্র। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুর দুই মাধ্যমে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতল থাকে। দ্বিতীয় সূত্র। প্রতিসরণের সময় যদি আলোর রঙ ও মাধ্যম দুটি একই থাকে তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে, অর্থাৎ আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান। 18 নম্বর প্রশ্ন। ক্যালাইডোস্কোপের বিবরণ ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এটা এক ধরনের মজার খেলনা। যে কোনো কোণ আনত দুটি দর্পণের প্রতিবিম্ব গঠনের নীতিকে কাজে লাগিয়ে এই খেলনাটি তৈরি করা হয়। বিবরণ। তিনটি সমান মাপের আয়তাকার সমতল দর্পণ যাদের দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত 4:1 নেওয়া হলো। এদের পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ করে ওর আঠা দিয়ে জোড়া দেওয়া হলো। এটি দেখতে প্রিজম আকৃতি আর প্রতিফলক তলগুলি ভিতর দিকে থাকবে। এখন একটা পিচবোর্ড গোল করে কেটে নেওয়া হলো আর মধ্যে প্রিজম আকৃতির গঠনটাকে বসানো হলো। নলের এক মুখ ঘষা কাঁচ দিয়ে বন্ধ করে এই ঘষা কাঁচের উপর দর্পণ তিনটির ভিতর ভাঙা রঙিন কাচের টুকরো, রঙিন চুমকি, থার্মোকলের বল ইত্যাদি রেখে একটি পরিষ্কার কাচের প্লেট দিয়ে ঢাকা হলো। খোলা মুখটির মাঝখানে ছিদ্রযুক্ত একটি পিচবোর্ডের টুকরো দিয়ে বন্ধ করা হলো। এটাই হলো ক্যালাইডোস্কোপের। এই নলটির আলো সামনে ধরে পিচবোর্ডে ছিদ্র দিয়ে তাহলে অনেকগুলো প্রতিবিম্ব দেখা যায়।
এই সব প্রতিবিম্বগুলি মিলে একটি সুন্দর নকশা তৈরি হয়। নলটাকে ঘেরাত থাকলে নতুন নতুন নকশা দেখা যায় যাবে। 19 নম্বর প্রশ্ন, পেরিস্কোপের নীতি, গঠন ও কার্যপ্রাণী ব্যাখ্যা করো। নীতি: সমান্তরালভাবে রাখা দুটি সমতল দর্পণে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়। গঠন: পেরিস্কোপ হলো কাঠ বা ধাতুর তৈরি একটা লম্বা নল, যার উপরে এবং নিচের অংশের সাথে পরস্পরের বিপরীত দিকে দুটো খোলা মুখ থাকে। নলের ভিতরে কালো রং করা থাকে। লম্বা নলটির খোলা মুখ দুটোর সামনে দুটো সমতল দর্পণ পরস্পর সমান্তরাল নলের অপেক্ষায় সাথে 45 ডিগ্রি কোণ করে মুখোমুখিভাবে বসানো থাকে। কার্যপ্রাণী: দূরের কোনো বস্তু থেকে আগত রশ্মিগুচ্ছ উপরে খোলা মুখ দিয়ে এসে প্রথম M1 দর্পণে প্রতিফলিত হয়ে নিচের দর্পণে M2-তে এসে পড়ে। এই রশ্মিগুলি M2 দর্পণে আরও একবার প্রতিফলিত হয়ে দর্শকের চোখে এসে পৌঁছায়, ফলে দর্শক M2 দর্পণে বস্তুটার প্রতিবিম্ব দেখতে পায়। এক্ষেত্রে আলোক রশ্মি দুবার প্রতিফলন হওয়ায় প্রতিবিম্বের দুবার পার্শ্বীয় পরিবর্তন হয়, তাই দর্শক যে প্রতিবিম্ব দেখতে পায় তার পার্শ্বীয় পরিবর্তন হয় না। ব্যবহার: খেলার মাঠে দূর থেকে খেলা দেখতে সাবমেরিনের মধ্যে মিলিটারি ট্যাঙ্ক ব্যবহৃত হয়। 20 নম্বর প্রশ্ন, সিনেমার পর্দায় সাদা এবং অমসৃণ করা হয় কেন? সিনেমার পর্দায় প্রতিফলনের দ্বারা প্রতিবিম্ব দেখা যায়। পর্দা অমসৃণ হলে প্রতিফলিত রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে পড়তে পারে, ফলে সিনেমা হলের যে কোনো স্থানে বসে থাকা দর্শক স্পষ্টভাবে সিনেমা পর্দায় তৈরি হওয়া প্রতিবিম্ব দেখতে পায়। পর্দা সাদা হওয়া তার উপর আপতিত সমস্ত বর্ণের আলোকরশ্মি পর্দায় প্রতিফলিত হয়ে দর্শকের চোখে এসে পৌঁছায়। কোনো বর্ণের আলোয় শোষিত হয় না, ফলে প্রতিবিম্বের বর্ণের কোনো পরিবর্তন হয় না।